থেকে বিভিন্ন শাখা থেকে আগত দায়িত্বশীল বৃন্দ, সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমরা অনেকক্ষণ যাবৎ আলোচনা শুনেছি। বেশ সময় নিয়ে অনেকে আলোচনা করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের চলার পথটাকে আরো প্রশস্ত করে দেন, বাধা মুক্ত করে দেন। খুব ভালো লাগে যখন আমরা আমাদের দলের সহযোগী সংগঠন যুব জমিয়ত বাংলাদেশের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ সবার বক্তব্য শুনি। যখন আমরা আমাদের আরেকটি সহযোগী সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশের সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সহ অন্যান্যদের বক্তব্য শুনি, আর বক্তব্যে এই কথাটা বারংবার শুনি যে আমরা আমাদের মূল দলের নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাদের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে আমরা রাস্তায় ঝাঁপিয়ে পড়তে প্রতিশ্রুতিবদ্ধ। এই কথাটা যখন আমাদের কানে বারবার আসে তখন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি। বিশেষ করে এই সময়টাতে যখন বহুমাত্রিক অপপ্রচারে আমরা জর্জরিত, কেন যেন বারবার এই ঐতিহ্যবাহী দলটিকে নিশানা বানানো হচ্ছে, ঠিক তখন আমরা এইরকম কথা, এইরকম আশ্বাস, এইরকম আনুগত্যের কথাগুলো শুনলে খানিকটা আশ্বস্ত হই এবং আল্লাহর শুকরিয়া আদায় করি যে এখনো পর্যন্ত আমাদের জনশক্তি আমাদের প্রতি বিশ্বাসের জায়গাটাকে সুরক্ষিত রাখতে পেরেছে। যুব জমিয়তের উপস্থিত সকল নেতাকর্মী সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে গতকাল আমরা বাংলাদেশে যেই ঘটনাটি ঘটতে দেখেছি, আসলে এটি গতকাল ঘটেনি, ঘটেছে 9 তারিখ। পত্র পত্রিকা এবং সংবাদ মাধ্যমের ভাষ্য তাই প্রচার পেয়েছে গতকাল। দৃশ্যটি মোটেও দেখবার মতো নয়। আমরা বাকরুদ্ধ, আমরা হতভম্ব, আমরা বিস্মিত। অতীতের বর্বরতাগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে গতকালকের এই দৃশ্যটি। যারা দেখেছেন সবাই বাকরুদ্ধ হয়েছে। আমরা নিহত সোহাগের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। যারা এই জঘন্য বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছে তাদেরকে গ্রেফতার পূর্বক তাদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি গতকালকে আমরা দাবি করেছি। আমরা স্পষ্ট করে বলেছি গতকাল, আজও বলছি, এইরকম মর্মান্তিক, এইরকম নিষ্ঠুর দৃশ্য দেখবার জন্য বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়নি। আমরা প্রস্তুত নই এরকম দৃশ্যের পুনরাবৃত্তিতে। হত্যাকারী, অপরাধী যেই হোক, যে দলেরই হোক, তার কোনো ক্ষমা হতে পারে না, তার সঙ্গে কোনো আপোষ হতে পারে না। আমরা একই সাথে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারাও ব্যর্থ হয়েছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে আপনারাও ব্যর্থ হয়েছেন। ব্যর্থতার দায় আপনারাও এড়াতে পারেন না। বাংলাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি বাংলাদেশে চলতে পারে না। এসব অন্যায় অনাচারের সাথে কারো কোনো সংশ্লিষ্টতা থাকতে পারে না। আমরা যথাযথ জায়গায় বলবার চেষ্টা করি। শুধু আমরা রাজনৈতিক বড় দল, রাজনৈতিক ভাবে বড় সংগঠন,
এরকম তৃপ্তির ঢেকুর তুলবেন না। প্রত্যেক দলের দায়িত্ব নিজ নিজ দলের প্রতিটি শাখাকে, প্রতিটি ডিপার্টমেন্টকে নিয়ন্ত্রণ করা। আমরা আশা করছি সবাই নিজ নিজ জায়গা থেকে দায়িত্বটা যথাযথভাবে পালন করবেন। সাথী ও বন্ধুগণ, যুব সমাজ যে কোনো দেশের, যে কোনো রাষ্ট্রের প্রাণশক্তি। যদি যুব সমাজ তাদের দায়িত্বটা যথাযথভাবে পালন করে, তাহলে আশা করা যায় রাষ্ট্র আর কখনো পথ হারাবে না। আমরা সেই জায়গায় আশা দেখতে চাই, আশা পোষণ করতে চাই, আশাবাদী হতে চাই। যুব জমিয়ত বাংলাদেশ একটি মডেল যুব সংগঠন হিসাবে আত্মপ্রতিষ্ঠা লাভে সক্ষম হবে। আজকে আমরা সকল হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছি। আবরার ফাহাদের হত্যার যেইভাবে নিন্দা জানিয়েছি, আবু সাঈদ হৃদয় মুগ্ধদেরকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারী খুনিদের যেরকম বিচার চেয়েছি, সোহাগকে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদেরও বিচার আমরা চাই। আমাদের এই বিচার চাওয়ার ধারাবাহিকতা সবসময় অব্যাহত থাকবে। আমরা স্পষ্ট বলতে চাই, এইরকম ঘটনা ঘটতে থাকবে, বিচার চাইতে থাকবো, রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হব, তবে ইস্যু দিয়ে ইস্যু ঢাকবার কোন ব্যর্থ চেষ্টাও আমরা সহ্য করব না। আমরা খুব উদ্বেগের সাথে সময় পার করছি, খুব উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি। গতকালকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের ব্যানারে আমরা বাইতুল মোকাররমে কর্মসূচি পালন করেছি। বাইতুল মোকাররমের বর্তমান খতিব সাহেব দামাত বারাকাতুহুম, তিনি আগের জুমা, গতকাল জুমার বয়ানে তিনি যে বিষয়টিতে খুব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমরা কর্মসূচি পালন করেছি। এই ইস্যুটিকে ঢাকা দেয়া যাবে না। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে কখনোই হুমকির দিকে ঠেলে যেতে দেবে না, কখনোই প্রশ্নবিদ্ধ হতে দেবে না। আমাদের ইসলামের তাহযীব তামাদ্দুনকে কখনো আমরা হুমকির মুখে ঠেলে দেব না, দেব না, দেব না। আমরা দেখেছি দুদিন আগে উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপিত হবে। আমরা দলীয়ভাবে এই সিদ্ধান্তের প্রতিবাদ করছি। যে কোনো ভাবে এই সিদ্ধান্ত আমরা রুখে দেব, প্রতিহত করব। যে কর্মসূচি দেওয়ার আগে আমরা কর্মসূচি দিতে বাধ্য হব। আমি কালকেও বলেছি, আজও বলি, দক্ষিণ এশিয়ার 8টি দেশ, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, কোথাও জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় নেই। বুঝার কথা, বুঝতে হবে। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতন কি ভয়াবহ রূপ ধারণ করেছে। বছরের পর বছর ধরে ভারতে মুসলিম মুসলমান সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নির্যাতনের স্টিমরোলার চলছে। ভারতে কেন হাই কমিশনের, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় নেই? জাতিসংঘের সর্বোচ্চ সিনেটের 5 সদস্যের 1 সদস্য হলো চীন। চীনের উইঘুরে মুসলমানদের উপরে নির্যাতন চলছেই। কেন? 5 সদস্যের গুরুত্বপূর্ণ 1 সদস্য হওয়ার পরও চীনে কেন মানবাধিকার কমিশনের কার্যালয় নেই? রাশিয়ার আক্রমণে চীন, ইউক্রেন জলে পুড়ে ছাই হয়ে গেল। রাশিয়া গুরুত্বপূর্ণ সদস্য, কেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় নেই?
বাংলাদেশে কেন? অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে অস্থায়ীভাবে, স্থায়ীভাবে নয়। ঠিক। অল্প দিনের জন্য, অল্প দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে, রাষ্ট্রবিরোধী কোন চুক্তি করবার জন্য নয়। আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখছি কিছু কিছু এজেন্ডা চাপিয়ে দিতে চাচ্ছেন। অসম্ভব। পশ্চিমা কোন সংস্কৃতি, পশ্চিমা কোন ভাবধারা এদেশে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তকে প্রত্যাহার করতেই হবে। যদি না করেন, প্রয়োজনে কাপড়ের কাপড় নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। এই কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত মানি না, মানি না। আমরা লড়াই করব। সাথী বন্ধুগণ, যুব জমিয়তের দায়িত্বশীল ভাইরা, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, আমাদের দলীয় অবস্থান, অনেক কিছু শুনছি, অনেক কিছু দেখছি। राह में कांटे बिछाओगे, गाली दोगे, पत्थर बरसाओगे, जवाब में छिड़केंगे हम तुम्हारी तरफ प्यार की शबनम, मोहब्बत की शबनम। রাস্তায় কাঁটা বিছিয়ে রাখবেন, গালি দেবেন, বকাঝকা করবেন, পাথর মেরে আহত করবেন। জবাবে আমরা আপনাদের দিকে ভালোবাসার পাপড়ি ছিল। আমাদের দলীয় অবস্থান, আমি একজন অধম দায়িত্বশীল, আমি জানি না দলীয় সিদ্ধান্ত আপনি জানলেন কি করে? আমি এখনো নিশ্চিত না আগামী নির্বাচনে দল কোথায় যাবে, আপনি নিশ্চিত হলেন কি করে? প্রশ্ন, আমার ঘরের খবর আপনি জানেন কেন? আমাদের একজন সিনিয়র পার্সন, দলের নীতি নির্ধারণী ব্যক্তি, মজলিসে খাসের সম্মানিত সদস্য মৌলানা আব্দুল কুদ্দুস তালুকদার সাহেব, আব্দুল কুদ্দুস তাসমি সাহেব, মৌলানা তফাজ্জুল গাজী সাহেব অসুস্থ। আমরা দোয়া করি আল্লাহ শেফায়ে কামিলা আজেলা দান করেন। তো একজন আমাদের মুরব্বী মৌলানা আব্দুল কুদ্দুস তাসমি সাহেব বারবার হসপিটালে যাচ্ছেন, আসছেন, বারবার অধৈর্য হয়ে গেছেন। আল্লাহ যেন মনোবলটাকে শক্তিশালী করে দেন। তো তার ফুসফুসে পানি, কিন্তু ওপেন হার্ট সার্জারি, বাইপাস সার্জারি করতে হবে। ফুসফুসের পানি সরানো না গেলে এই সার্জারি করা যাচ্ছে না। এখন যদি বাহিরে থেকে আমরা বলি ওনার পরিবারের অবহেলা আছে, ছেলে সন্তানেরা অবহেলা করতেছে, তাহলে অপবাদ। ফুসফুসে যে পানি জমে আছে এটা পরিবারের সদস্যরা জানে, তারা যারা রিলেটেড, ব্লাড রিলেটেড তারা জানে। যারা অপারেশন লেন্দি হচ্ছে কেন, বাইপাস সার্জারি বিলম্বিত হচ্ছে কেন, এ কারণ তারা জানে। বাইরে থেকে বলা খুব সহজ, পারিবারিক অবহেলার কারণে বেচারার অবস্থা খারাপ। কি ভাই উপমাটি বুঝে আসছে? আমরা গতকালও বসেছি, টানা 4 থেকে 5 ঘন্টা আমরা ডিসকাস করেছি, প্রতিনিয়ত করছি। হ্যাঁ, একটা মূলনীতিতে আমরা প্রায় সবাই একমত, এটা সবার জানা দরকার। যদি নির্বাচনী জোট কারোর সঙ্গে করতেই হয়, তাহলে ক্ষতির মাত্রা যেখানে কম দেখব সেখানে আমরা পা ফেলব। কোথায় ক্যান্সার আছে, কোথায় ফুসফুসে পানি জমে গেছে, এটা আমরা নিজেরা দলীয় ফোরামে বসে সময় নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে বের করার চেষ্টা করি। প্রয়োজনে দলের বাইরেও, যারা দলীয় ভাবে সক্রিয় নন কিন্তু দলের বাইরেও আমাদেরকে মহব্বত করেন, এদেশের বিদ্যা, বুদ্ধিজীবী, আহলে ইলম, আহলে ওয়ারা, আহলে তাকওয়া, বরগুজিদা, খোদা রাসিদা, এরকম
মকবুল আশরাফ যারা আছেন দেশের বিভিন্ন প্রান্তে, যারা মুনাফির, যারা মুফাক্কির, যারা বিদগ্ধ, আমরা তাদেরও মতামত দিচ্ছি, আমরা তাদেরও প্রস্তাবনাকে মনোযোগের সাথে সংগ্রহ করছি। সব শেষে যেখানে আমরা ক্ষতির মাত্রা পরিমাণ কম দেব সেখানে আমরা জোটবদ্ধ হব। সুতরাং ইনশাআল্লাহ, সুতরাং বাইরে থেকে অযথা গালিগালাজ আসবে, আমি আমার দলীয় বন্ধুদেরকে বলবো, গালির জবাব গালি দিয়ে হবে না, বোকার জবাব বোকাঝোকা দিয়ে হবে না। শালীনতার মাধ্যমে যুক্তিপূর্ণ পন্থায় আমরা যদি খণ্ডন করার সক্ষমতা রাখি চেষ্টা করব, কিন্তু কাউকে গালি দেওয়া আমরা শিখাবো না। দয়া করে দুই হাত আমি জড়ো করে বলতে চাই, আমরা গালি দেওয়া শিখি নাই, আঘাত করা শিখি নাই, প্রতিঘাত করা শিখি নাই। আমাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা আমরা করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাংলাদেশ নিয়ে আমরা কাউকে ছিনিমিনি খেলতে দেব না, বাংলাদেশি ইস্যু দিয়ে ইস্যুকে ঢাকতে দেব না। বাংলাদেশের বর্তমান যে ঝুঁকিপূর্ণ সময় অতিবাহিত হচ্ছে, চোখ কান খোলা রেখে আমরা পাহারাদারি করব। আমরা আগেও বলেছি, আবারও বলছি, জমিয়তের অবস্থান বোঝার জন্য একটা কথাই যথেষ্ট, সেটি হলো আগ্রাসী শক্তি একটাকে তাড়িয়েছি, আরেকটা আগ্রাসী শক্তির কোলে উঠবার জন্য নয়। এটাই জমিয়তের অবস্থান। আজকে আমেরিকা বলেন, ভারত বলেন, সবার প্ল্যান কয়েকটা থাকে, প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। আমরা প্রত্যেকটা প্ল্যান নিয়ে চুলচেরা বিশ্লেষণ করবার চেষ্টা করেছি। ডানেও বিপদ, বামেও বিপদ, বিপদ কোন দিকে সেই দিকটা আমরা চিহ্নিত করবার চেষ্টা করছি। ধৈর্য রাখুন, আস্থা রাখুন। আল্লাহ কোরআনে বলেছেন, যাকে তিনি পছন্দ করেন তার সিনাটাকে ইসলামের জন্য খুলে দেন। মুফাসসিরিনে কেরাম, তাফসীর কারকগণ বলেছেন, খুলে দেন, বক্ষ উন্মোচন করে দেন। এর অর্থ আল্লাহ যাকে পছন্দ করেন তাকে এমন এক ঈমানি আলো দান করেন, ওই খোদা প্রদত্ত আলো দিয়ে করণীয় বর্জনীয়টা তিনি ডিসাইড করতে পারেন। আমরা আল্লাহর কাছে ওই আলো চাই, আমরা আল্লাহর কাছে সেই তৌফিক ভিক্ষা চাই। আল্লাহ যেন যুব জমিয়ত, ছাত্র জমিয়ত, দলের সকল শাখা, প্রত্যেক দায়িত্ব শ্রীকে কুওয়াতে দলিলের মাধ্যমে সবার মতামতের জবাব দেওয়ার তৌফিক দান করেন, শক্ত করে আঁকড়ে ধরার তৌফিক দান করেন। আমরা যেই পতাকা তলে আছি, এটা একটা আদর্শের পতাকা, এটা একটা স্বকীয় পতাকা। আমরা যেই পতাকার নিচে আছি, এটা একটা ঐতিহ্যবাহী পতাকা। এই পতাকার ইতিহাসকে কেউ চিন্তাই করতে পারবে না। আমরা যদি জমে থাকতে পারি, দেলাদার ওয়াফা বাশে সাবিত কদম কেবে সিক্কা রাইজে নবাশত দেরম। তবে শেখ সাদি বলেছেন, মুদ্রার মধ্যে যদি গভর্নরের দস্তখত না থাকে, মুদ্রাটি চলবে না। আমরাও যদি দৃঢ়তার স্বাক্ষর রাখতে না পারি, দৃঢ়তার পরিচয় রাখতে না পারি, আমাদের রাজনৈতিক অবস্থানও টিকবে না। আমাদের রাজনৈতিক অবস্থান টেকাতে হলে আমাদেরকে দৃঢ়তার পাহাড় হতে হবে। কারা কারা রাজি হাত দেখতে চান? আল্লাহ সবাইকে কবুল করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন। অসংখ্য ধন্যবাদ।